ভারত পাকিস্তানের ভেতরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত ইতিমধ্যে পাকিস্তানের সাথে ৬৪ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করেছে ভারত। পাল্টা জবাবে পাকিস্তান ১৯৭২ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত করে। দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত হয়ে গেল, কিন্তু এর মানেটা কি? নিজের মেয়ে ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠি কম্পাইলেশন করে একটি বই বানানো হয়েছিল, যার নাম দ্য গ্লিমসেস অব দ্য ওয়ার্ল্ড। এতে নেহরু আলোচনা করেছিল সিন্ধু সভ্যতা বিনির্মাণে সিন্ধু নদীর ভূমিকা। গ্রিক আর পার্সিয়ানরা আজ থেকে ২৪০০ বছর আগে যখন এই রিজিয়নে আসে, তখন সিন্ধু হয়ে যায় হিন্দু বা ইন্দু। পুরনো পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে এস সাউন্ডিং লেটার ছিল না। পরবর্তীতে এভাবেই হিন্দুস্তান আর ইন্ডিয়া শব্দটি এসেছিল। ২৪০০ বছর আগে গ্রিক দার্শনিক হেরোডোটাসের লেখাতেও এই রিজিয়নকে ইন্ডিয়া নামে উল্লেখ করা হয়েছিল। ইন্ডিয়া নামটি যেখান থেকে এলো, সেই ইন্ডাস রিভার বা সিন্ধু নদী কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় ১৯৪৭-এ। বিজয় শক্তি তার দখলদারিত্ব ছেড়ে দিয়ে হঠাৎ চলে গেল। বিষয়টি এত সরলভাবে বলা ঠিক না, সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। তো চলে যাওয়ার আগে ব্রিটিশরা ইংল্যান্ড থেকে উড়িয়ে আনেন সাইরিল রেডক্লিফ সাহেবকে। উকিল মানুষ, ভদ্রলোক, এর আগে কখনো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই আসেননি। তাতে কি, বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধি করে ইন্ডিয়ান পার্টিশন তিনি করে দিলেন। পুরো বর্ডারটি নয় কিন্তু, তবে অনেকটা। ম্যাপটি দেখুন, এখনকার বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডার লাইন আর পাকিস্তানের পাঞ্জাবের সাথে ভারতের যে বর্ডার লাইন, এগুলো রেডক্লিফ সাহেবেরই হাতে আঁকা। এই বর্ডারকে রেডক্লিফ লাইন বলেও ডাকা হয়। তো ইন্ডিয়া পাকিস্তান ভাগ করে দিয়ে ব্রিটিশরা চলে তো গেল। যে ইন্ডিয়ার নামটি এসেছিল ইন্দাস নদী থেকে, সেই ইন্দাস বা সিন্ধু নদীটি কিন্তু প্রবাহিত হতে লাগলো পাকিস্তানের ভেতর দিয়ে। পুরোটা নয়, কিন্তু মেজর অংশ। ম্যাপটি দেখুন, তাহলে বুঝবেন। সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে চীন নিয়ন্ত্রিত তিব্বতের মালভূমিতে, মানব সরোবর হ্রদের কাছে, কৈলাস পর্বতের কাছেই। চীন থেকে উৎপত্তি হয়ে ভারত নিয়ন্ত্রিত লাদাখ অঞ্চল দিয়ে প্রবেশ করেছে ইন্ডিয়ার ভিতরে। তারপরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্য দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। এরপর পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে করাচির কাছে আরব সাগরে মিশে গেছে। তো এই ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু পানি চুক্তি স্থগিতের প্রভাব বোঝার আগে কিছু বিষয় জেনে নেওয়া খুব দরকার। পৃথিবীতে যেসব দেশ এই মুহূর্তে ভয়াবহ পানির সংকটে আছে, ভারত আর পাকিস্তান দুইটি দেশই সেই তালিকাতে একেবারে উপরে। পাকিস্তানের বিখ্যাত ডন পত্রিকার এই রিপোর্টটি দেখুন। পাকিস্তানের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার 3%, অথচ প্রতি বছর সারা বিশ্বে যে পরিমাণ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয় তার 9%ই একাই করে পাকিস্তান। এখন মাটির নিচের পানি বেশি তুললে মাটি তো শুকিয়ে যাবে, আর জনসংখ্যা বাড়তেছে, সুতরাং পানির চাহিদাও বাড়তেছে। ওদিকে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে। জনপ্রতি মানুষের পানির প্রাপ্যতা যেখানে ১৯৯০ সালে পাকিস্তানে ছিল ২০০০ ঘনমিটারেরও বেশি, সেটা এখন বছরে ৯০০ ঘনমিটারে নেমে এসেছে, যা অ্যাবসোলুট ওয়াটার স্ক্যারসিটি লিমিটের একেবারে নিকটে। পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ২০২২ সালের প্রকাশিত এই আর্টিকেলটি দেখুন। পাকিস্তানের নিউজ পোর্টালগুলো এসব নিয়ে হর হামেশা লেখালেখি করে। পাকিস্তান টুডে এবছরের মার্চে একটি আর্টিকেল লিখেছিল, দেখুন। হেডলাইন ছিল অনলি ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবল অ্যাজ কান্ট্রি ফেসেস রেকর্ড ওয়াটার শর্টেজ। এবার পাকিস্তানের সবচাইতে বড় বড় নদীগুলোর উৎস দেখুন, সবই এসেছে ইন্ডিয়ার ভেতর দিয়ে। পাকিস্তানের মাথা ব্যথার কারণও এটাই। পাকিস্তান এজন্য দেখবেন ট্রান্সবাউন্ডারি ওয়াটার শেয়ারিং নিয়ে খুব সরব। জাতিসংঘকে কিছুদিন আগে বলেছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পপুলেশন প্রেশারস আর পুশিং দ্য কান্ট্রি টুয়ার্ডস ওয়াটার স্ক্যারসিটি। পাকিস্তানের লাইফলাইন হলো সিন্ধু নদী। ইন্ডাস রিভার সিস্টেম। ইন্ডাস রিভার সিস্টেম বলতে শুধু ইন্ডাস নদীকে এককভাবে বোঝায় না, সাথে আরো কিছু নদীকেও একসাথে বোঝানো হয়, সেটা নিয়ে পরে বলতেছি। তো দেশটির প্রায় ৮০% চাষযোগ্য জমির জন্য এই ইন্ডাস ওয়াটার রিভার সিস্টেম পানি সরবরাহ করে। পাকিস্তানের কৃষি জমিতে সেচ কাজে যে পানি ব্যবহৃত হয় তার ৯০ থেকে ৯৩% সিন্ধু নদীর পানি, যা তার এগ্রিকালচারাল সেক্টরের মেরুদণ্ড। এই কৃষিখাত পাকিস্তানের জিডিপির 18.9% এই মুহূর্তে, এবং পাকিস্তানের 42.3% লেবার ফোর্স এই কৃষিকাজে ইনভলভ। পানি সংকট মানে ফসল উৎপাদন কমে যাবে,
ফসল উৎপাদন কমে যাওয়া মানে বিদেশ থেকে খাদ্য আমদানি বাড়াতে হবে, ফরেন রিজার্ভে চাপ পড়বে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, জনজীবনে দুর্ভোগ তৈরি হবে। তার উপরে আছে ইন্ডিয়া। 1947 সালে পার্টিশন হয়। নতুন মানচিত্রে পাকিস্তানের গুরুত্বপূর্ণ নদীগুলো ইন্ডিয়ার উপর দিয়ে যেহেতু চলে আসে, সে সাথে গুরুত্বপূর্ণ ইরিগেশন ক্যানেলগুলোর কি পয়েন্টও পড়ে যায় ভারত নিয়ন্ত্রিত এলাকায়। 1948 সালে ইন্ডিয়া পানি প্রবাহ একবার বন্ধ করে দিলে পাকিস্তান ক্রাইসিসে পড়ে গিয়েছিল। ক্রাইসিস সমাধানে ইন্টার ডোমিনিয়ন অ্যাকর্ড সই হয় 4 মে 1948 সালে। এই অ্যাকর্ড অনুযায়ী পানি পেতে হলে ভারতকে তখন পেমেন্ট দিতে হতো। এটা কোনো পার্মানেন্ট সলিউশন ছিল না, পাকিস্তান একটা বেটার সমাধান খুঁজতেছিল। তো বিশ্বব্যাংক মধ্যস্থতা করতে এগিয়ে আসে। 9 বছর জটিল আলোচনার পর 1960 সালের 19 সেপ্টেম্বর করাচিতে ভারতের নেহরু এবং পাকিস্তানের আইয়ুব খান ইন্ডাস ওয়াটার ট্রিটি স্বাক্ষর করে। চুক্তির গুরুত্বপূর্ণ টার্মগুলো বুঝতে আগে ম্যাপটি খেয়াল করে দেখুন। ইন্ডাস রিভার সিস্টেমে মোট 6টি নদী। পূর্বের নদীগুলো সলতাজ, বিয়াস এবং রাভি, আর পশ্চিমের নদীগুলো সিন্ধু, ঝিলাম এবং চেনাব। চুক্তি অনুযায়ী পূর্বের নদীগুলো অর্থাৎ সলতাব, বিয়াস এবং রাবিকে ভারত ইচ্ছামতো ইউজ করতে পারবে। সোজা কথা হলো, ইচ্ছা হলে মন মতো সেখানে বাদ দিতে পারবে। অন্যদিকে পশ্চিমের নদীগুলো অর্থাৎ সিন্ধু, ঝিলাম এবং চেনাব থেকে পাকিস্তান পানির বেশিরভাগ অংশই পাবে। সোজা কথা হচ্ছে, এখানে পানি ইচ্ছামতো ভারত আটকাইতে পারবে না। ভারত যদি এখানে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণ করে, তবুও সেগুলো হতে হবে রান অফ দ্য রিভার ধরনের, যাতে পাকিস্তানে পানির প্রবাহ কমে না যায়। খেয়াল করে দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। অর্থাৎ ভারত কিন্তু বাদ দিতে পারতেছে, কিন্তু কন্ডিশন হচ্ছে পাকিস্তানে পানির প্রবাহ কমাইতে পারবে না। চুক্তির কোনো বিষয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ হলে সেটা সমাধানের জন্য একটা স্থায়ী সিন্ধু কমিশন পর্যন্ত আছে। যদি কমিশন সমাধান করতে না পারে, তবে বিষয়টি নিরপেক্ষ বিশেষজ্ঞ বা আন্তর্জাতিক সালিশ আদালতে নিয়ে যাওয়া হয়। এই চুক্তিটিতে পাকিস্তানই বেশি লাভবান হয়েছিল, অন্তত চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন পড়লে আপনার সেটাই মনে হবে। অর্থাৎ অধিকাংশই পাকিস্তানের পক্ষে গিয়েছিল। এই চুক্তির পর 1965, 1971 এবং 1999 সালে অর্থাৎ মোট 3 বার ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। ভারত পাকিস্তানের শত্রুতা ক্রমান্বয়ে বেড়েছে সময়ের সাথে, অথচ এই চুক্তিটি কিন্তু টিকে ছিল। এই চুক্তিটিকে প্রায়শই প্রতিপক্ষদের মধ্যে সফল অন্তঃসীমান্ত পানি সহযোগিতার একটা বিরাল দৃষ্টান্ত হিসেবেই দেখানো হতো। ভারত যে নদীর উপরে বাঁধ নির্মাণ করেনি তা কিন্তু না। যেমন সিন্ধু নদীর উপরে নিমু বাসগো বাঁধ সে নির্মাণ করেছে, যেটা জম্মু ও কাশ্মীরের লাদাখে অবস্থিত। এটি একটি রান অফ দ্য রিভার জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মিত 1912 সালে। সিন্ধু নদীর শাখা নদীর উপরে আবার বানিয়েছে চুতাক ড্যাম। ঝিলাম নদীর উপরে উড়ি বাঁধ বানিয়েছে, এটাও জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অংশ। আবার ঝিলাম নদীর উপনদী নীলাম নদীতে কিষণগঙ্গা বাঁধ বানিয়েছে, এটাও জলবিদ্যুৎ কেন্দ্র। এটা নিয়ে আন্তর্জাতিক সালিশও করেছে পাকিস্তান। এমনই ভাবে চেনাব নদীর উপরে বানিয়েছে বাগলিহার বাঁধ, শালাল বাঁধ, দুলহস্তি বাঁধ, রাতলে বাঁধ। একইভাবে অন্য রাভি, বিয়াস এবং সলতজ নদীতে বাঁধ বানিয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসব বাঁধগুলোর নাম। এখন সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীতে বাঁধ দিলে পাকিস্তান তো চিন্তিত হবেই, সেটাই স্বাভাবিক। এই যেমন এখন চুক্তি ভেঙে গেছে, ভারত এখন চাইলে পানি প্রবাহ ম্যানিপুলেট করতে পারবে এবং তাতে পাকিস্তানের বিপদে পড়ার আশঙ্কাও তৈরি হবে। দেখুন, সিন্ধু পানি চুক্তিতে একটা ঘাপলা ছিল, যা এখন বোঝা যাচ্ছে। প্রথম দিকে চুক্তিটি দেখলে মনে হবে পাকিস্তান জিতেছে। এই চুক্তিতে নদীগুলোর পানি বন্টন বা ভাগাভাগি তো হয়েছিল, কিন্তু যৌথ ব্যবস্থাপনাকে উৎসাহিত করা হয়নি। বুঝিয়ে বলি, যেমন সিন্ধু নদীর পানির মোট প্রবাহের 80% পাকিস্তান পাবে, এটা যেমন আছে। আবার ভারত তার অংশে সিন্ধু নদীতে রান অফ দ্য রিভার জলবিদ্যুৎ কেন্দ্রও বসাতে পারতেছে। অর্থাৎ ভারতের বাঁধ নির্মাণ তৈরিতে কিন্তু কোনো নিষেধাজ্ঞার ক্লজ এই চুক্তিতে ছিল না। পাকিস্তান পানির ভাগ পেয়েই খুশি। সময় গড়িয়েছে, ভারত বাঁধ বসিয়েছে, এখন চুক্তি স্থগিত। সমস্যা এখানেই। যদি ভারত পশ্চিম দিকে নদীর প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়, তবে পাকিস্তানের উপরে এর প্রভাব হবে বিধ্বংসী। পাকিস্তানের পাঞ্জাব, যা দেশের 85% খাদ্য উৎপাদন করে, তা ভয়াবহ ঝুঁকিতে পড়ে যাবে। তো ভারত যে অবিলম্বে এই পানির প্রবাহ একদম বন্ধ করে নদী একদম শুকিয়ে দিতে পারবে, বিষয়টি তেমন না। এটা মোটেও এভাবে হবে না। ভারত নিয়ন্ত্রিত এলাকায় বর্তমানে পশ্চিম দিকের ওই নদীগুলোতে বিশাল কোনো পরিকাঠামো অর্থাৎ বড় জলাধার বাঁধ বা ডাইভারশন খাল ভারত বানায়নি
বা বানাতে পারিনি, যা ইউজ করে পাকিস্তানে এসব নদীর প্রবাহ একেবারে বন্ধ করে দেওয়া যায়। অর্থাৎ বুঝতেই তো পারতেছেন, নদীর এদিক থেকে পানি আসলো, আপনি একটা বাঁধ দিয়ে দিলেন, বাঁধ দিয়ে দিলে স্বাভাবিকভাবে এদিকে পানি যেতে না পারলে এই অংশে তো পানি জমতে থাকবে, অর্থাৎ এই অংশের আশেপাশের এলাকা প্লাবিত হবে। সুতরাং এই অংশের পানি ধরে রাখার জন্য তো আপনার বিশাল একটা জলাধার লাগবে। এই ধরনের বড় পরিকাঠামো অর্থাৎ কয়েক ডজন বড় জলাধার বা বিশাল ডাইভারশন চ্যানেল নির্মাণ করতে দশকের পর দশক সময় লাগে, বিলিয়ন ডলার খরচ করতে হয়। পশ্চিমের নদীগুলোর বার্ষিক প্রবাহ অর্থাৎ 117 বিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা স্বল্প থেকে মধ্যমেয়াদে কার্যত অসম্ভব। পশ্চিমের নদীগুলোতে ভারতের বিদ্যমান প্রকল্পগুলো মূলত রান অব দ্য রিভার বেসিসে করা, যা সীমিত সঞ্চয় বা পন্ডের সহ বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিজাইন করা, বড় আকারে জল আটকানোর জন্য নয়। পাকিস্তানের ভেতরে ওসব নদীর পানি প্রবাহের সর্বোচ্চ 5 থেকে 10% কমাতে সক্ষম হতে পারে ভারত। তাহলে ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করা ভারতের জন্য কি অর্জন নিয়ে এলো? এটি একটি শক্তিশালী কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক অস্ত্র। তো পাকিস্তান জবাবে কি করেছে? সিমলা চুক্তি স্থগিত করেছে। এখন সিমলা চুক্তি কি? 1972 সালের 2রা জুলাই ভারতের সিমলায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো একটি চুক্তি স্বাক্ষর করে। 1 বছর আগে অর্থাৎ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ভারতের কাছে 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। ভারত তাদের প্রিজনার্স অফ ওয়ার হিসেবে বাংলাদেশ থেকে নিয়ে যায় ভারতের বিভিন্ন স্থানে। প্রিজনার্স অফ ওয়ার ক্যাম্পে তাদের রাখা হয় 93,000, বিশাল সংখ্যা। কিন্তু সিমলা চুক্তির মাধ্যমে তাদের পর্যায়ক্রমে পাকিস্তানে ফিরিয়ে দেওয়া শুরু হয়। 1971 সালে পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু এবং কাশ্মীর সীমান্তেও ভারত পাকিস্তানের অল আউট যুদ্ধ হয়েছিল। ভারত সিন্ধু অঞ্চলের 13,000 বর্গ কিলোমিটার জায়গা দখল করে নিয়েছিল। সিমলা চুক্তির পর ভারত সেটা ফিরিয়ে দেয় পাকিস্তানের কাছে। 1971 সালে যুদ্ধের পর জম্মু অ্যান্ড কাশ্মীরে নতুন করে লাইন অফ কন্ট্রোল স্থাপিত হয়, যা সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তান মেনে নেয়। সিমলা চুক্তিতে আরো কিছু ইন্টারেস্টিং পয়েন্ট ছিল, যেমন দুই দেশ সম্মত হয় যে তারা একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। কিন্তু উভয় পক্ষ প্রতিশ্রুতি দেয় যে তারা একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং শত্রুতা এবং সহিংসতা উস্কে দেবে না। এটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট। একটু মাথা খাটালেই এর ইন্টারনাল মিনিংটা বুঝতে পারবেন। অর্থাৎ ভারতের সাথে কাইন্ড অফ শান্তি চুক্তি করে পাকিস্তান। যদিও সেই চুক্তিতে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পাকিস্তান কিছু বলেনি, কিন্তু এটি পাকিস্তানকে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করে। তারই ধারাবাহিকতায় 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সিমলা চুক্তি ছিল একটি কৌশলগত দর কষাকষি। 1971 সালের যুদ্ধের পরে দুর্বল হয়ে পড়েছিল পাকিস্তান। 93,000 সেনা আত্মসমর্পণ করে ভারতের কাছে বন্দী হয়েছিল। কল্পনা করুন, যুদ্ধে পাকিস্তানি মিলিটারির ভয়াবহ ক্ষতি হয়েছিল। করাচি পোর্ট পুড়িয়ে দিয়েছিল ইন্ডিয়ান আর্মি। সে প্রেক্ষাপট বিবেচনায় সিমলা চুক্তি করে ভারতের সাথে একটা স্টেলমেট তৈরি করা পাকিস্তানের তখন দরকার ছিল। তো 2025 সালে এসে সেই সিমলা চুক্তি স্থগিত করে দিল পাকিস্তান। তবে এই চুক্তি স্থগিত করে ভারতের কি ক্ষতি করতে পারবে আমার সন্দেহ আছে। এই চুক্তির ইম্প্যাক্ট আসলে এখন এমনিতেও ছিল না। তবে হ্যাঁ, যেহেতু এই চুক্তি এখন স্থগিত, ভারত এবং পাকিস্তান জম্মু অ্যান্ড কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বা এলওসি মানতে এখন আর বাধ্য না। এক দেশ আর এক দেশের ভেতরকার সেপারেটিস্ট মুভমেন্টগুলোতে ইন্ধন দিতে পারবে। অবশ্য এই ইন্ধন দেওয়া বন্ধ ছিল কবে বলেন তো? ভারত বেলুচিস্তানে সেপারেটিস্ট মুভমেন্টে হেল্প করে, অভিযোগ করে পাকিস্তান। আবার ভারত অভিযোগ করে পাকিস্তান গোপনে খালিস্তানপন্থীদের হেল্প করে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও বিভিন্ন সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ঘন ঘন সীমান্ত সংঘর্ষ, বিশেষ করে তোরখাম ক্রসিংয়ে। 1947 সাল থেকে বর্তমানে তালেবান সরকার পর্যন্ত আফগানিস্তানের কোনো সরকারই পাকিস্তান আফগান বর্ডার অর্থাৎ ডুরান লাইনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। আফগানদের যুক্তি হলো 1893 সালে এই সীমানা ব্রিটিশ উপনিবেশিক চাপে তৈরি করা হয়েছিল এবং এটি পশতুনদের জনগোষ্ঠীকে কৃত্রিমভাবে বিভক্ত করেছে। বর্তমান তালেবান সরকারও ডুরান লাইনকে কাল্পনিক হিসেবে উল্লেখ করে এর বৈধতা স্বীকার করে না। পাকিস্তান বরাবরই অভিযোগ করে আফগানিস্তানের মাটি ব্যবহার করে তেহরিকে তালেবান বা পাকিস্তানের টিটিপি
পাকিস্তানে হামলা চালাচ্ছে। বিশেষ করে 2021 সালের আগস্ট মাসে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই হামলার পরিমাণ আরো বেড়ে গেছে। এই নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে পাকিস্তান 2023 সালের শেষের দিকে এসে লক্ষাধিক আফগান শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে আফগানিস্তানে, যা একটি মানবিক সংকট এবং কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছিল দুই দেশের ভেতরে। আফগান তালেবান সরকারের বিরুদ্ধে টিটিপিকে সমর্থনের অভিযোগ করে পাকিস্তান, যদিও আফগানিস্তান সরকার সেটা স্বীকার করে না। তবে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী টিটিপি আফগানিস্তান থেকেই লজিস্টিক্স এবং অন্যান্য সহযোগিতা পাচ্ছে। 2024 সালের ডিসেম্বরে আফগান ভূখণ্ডে পাকিস্তান বিমান হামলার পর্যন্ত চালিয়েছে, যা পরিস্থিতি আরো জটিল করে ফেলে। পাকিস্তান নিয়মিতভাবেই ভারতের গোয়েন্দা সংস্থা রকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের টিটিপি এবং বেলুচি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার অভিযোগ তোলে। পাকিস্তান দাবি করে যে তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে, অর্থাৎ ভারতীয়রা ফাইন্যান্স করতেছে এবং আফগানিস্তানের ভারতীয় দূতাবাস ইউজ করে এসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সাহায্য করতেছে। ভারত স্বাভাবিকভাবেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং পাকিস্তানকে বিশ্ব সন্ত্রাসের কেন্দ্রবিন্দু বলে পাল্টা অভিযোগ করে। পাকিস্তান ধারাবাহিকভাবেই অভিযোগ করে আসতেছে যে ভারত বেলুচ লিবারেশন আর্মি বিএলএ এবং বেলুচ ন্যাশনাল আর্মি বিএনএ কে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। প্রমাণ হিসেবে পাকিস্তান 2016 সালে বেলুচিস্তানে আটক ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কুলভূষণ যাদবের কথিত স্বীকারোক্তি এবং আত্মসমর্পণকারী বেলুচ কমান্ডারদের বক্তব্য উপস্থাপন করে। ভারত এই সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং বেলুচিস্তানের পরিস্থিতিকে পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার এবং পাকিস্তানি আর্মির মানবাধিকার লঙ্ঘনের আউটকাম হিসেবে কাউন্টার করে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন ইনডেপথ অ্যানালাইসিস যদি মিস না করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আপনার ইচ্ছা। ভালো থাকবেন, ধন্যবাদ।